সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি প্রথম ডেমো ক্লাস হিসেবে ন্যারেশনের একটা পার্ট রাখবো। এটা পার্ট 1 আজকে আমি আপনাদের ভিডিওতে দেখাবো। পার্ট 2 রেগুলার ক্লাসে থাকবে। তো ন্যারেশন পড়ার আগে আমরা এই জিনিসটাকে একটু জানবো। ন্যারেশন ওয়ার্ডটাকে একটু অ্যানালাইসিস করি। ন্যারেশন ওয়ার্ডটা হচ্ছে নাউন, আর এর ভার্ব হচ্ছে ন্যারেট। ন্যারেট হচ্ছে ভার্ব। ন্যারেট শব্দের অর্থ হচ্ছে বর্ণনা করা। কি বর্ণনা করবেন? অন্যের মুখে কোনো ওয়ার্ড বা কোনো কথা, সেটা আপনি অন্যের হয়ে বর্ণনা করবেন। অন্যের কোনো বাক্য, ভাষা, শব্দ, এগুলো আপনি বর্ণনা করবেন, আর এটাই হচ্ছে ন্যারেশন। তো যেহেতু আপনি অন্যের কথা মানে হচ্ছে প্রেজেন্ট করতেছেন, তার মানে আপনি কোনো কিছু বলতে গেলেই আপনাকে এটা বলতে হবে যে ওই কথাটা অন্য ব্যক্তির। তার মানে এই ন্যারেশনের মধ্যে দুইটা জিনিস লাগবে। একটা হচ্ছে টোটাল স্পিচটা, টেক্সট বা স্পিচ, মূল কথা, যেটা মূল শব্দ। এখন কে কাকে বলছে, সাবজেক্ট অবজেক্ট, এই জিনিসটা আবার জানতে হবে। এই ন্যারেশন মানে ন্যারেশনে জেনারেল আমি একটা সেন্টেন্স যখন বলবো, ওই সেন্টেন্সটা তো জেনারেলি আমরা বুঝি, আই গো টু স্কুল। কিন্তু যখন আমি এই অন্যের কোনো কথা আমি যখন বলতে যাবো, তখন বলতে পারবো না আই গো টু স্কুল, বলতে হবে যে হি গো টু স্কুল বা হি গোস টু স্কুল। তো এই ক্ষেত্রে মূল যে কথাটা, সেটাকে আমি টেক্সট স্পিচের মধ্যে রাখতেছি। আর যে হচ্ছে আদান প্রদানের মাধ্যমে যে কাজটা হবে, সেটাকে বলা হয় রিপোর্ট। সহজ কথা যদি আমি বলি, রিপোর্টের সাথে ন্যারেশনের একটা আত্মিক সম্পর্ক রয়েছে। রিপোর্ট মানে হচ্ছে প্রতিবেদন। তাহলে কোনো একটা ঘটনার, কোনো একটা জায়গার কোনো কিছু বর্ণনা যখন আমি করব, তখন আমি হয়ে যাব কি রিপোর্টার। ঠিক আছে? রিপোর্টারের কাজ হচ্ছে স্থান, সময়, কাল, পাত্র, সাবজেক্ট অবজেক্ট এগুলো নির্ণয় করা। এটা হচ্ছে রিপোর্টের কাজ, মানে রিপোর্টারের কাজ। তো এই রিপোর্টারের মধ্যে কি কি জিনিস থাকবে? সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, অবজেক্ট থাকবে। আবার এই স্পিচের মধ্যেও সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, অবজেক্ট থাকবে। তাহলে আমাকে মূল ফোকাস করতে হবে স্পিচের উপরে। মূল ফোকাস স্পিচ, এবং একই সময় আমাকে আরো একটা ফোকাস করতে হবে রিপোর্টার আমাকে কি ইনস্ট্রাকশন দিচ্ছে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট কিভাবে কি হচ্ছে, এই জিনিসগুলো জানতে হবে। তো তার আগে আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে ন্যারেশন সাধারণত 5 প্রকার সেন্টেন্সের বেসিসে হয়। কি কি সেটা? অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লামেটরি, আর হচ্ছে ইন্টারোগেটিভ। এই 5 ধরনের সেন্টেন্সের বেসিসে ন্যারেশনটা হয়ে থাকে। আর ন্যারেশনের প্রকারভেদ হচ্ছে দুইটা। একটা হচ্ছে ডিরেক্ট বা ডাইরেক্ট ন্যারেশন, আর একটা হচ্ছে ইনডাইরেক্ট বা ইনডিরেক্ট। ডিরেক্ট ইনডাইরেক্ট চেনার উপায় কি? শর্টকাট আমরা চিনব। ডিরেক্টে হচ্ছে ইনভার্টেড কমা যুক্ত থাকবে, শর্টকাট, আর এর থেকে আর শর্টকাট নেই। ডিরেক্ট ন্যারেশনে বা ডিরেক্ট স্পিচে হচ্ছে ইনভার্টেড কমা থাকবে, আর ইনডিরেক্টে কোনো ইনভার্টেড কমা থাকবে না। ঠিক আছে? এটা হলো শর্টকাট। এবার আমরা এক সেন্টেন্স থেকে অন্য সেন্টেন্স কিভাবে হচ্ছে ন্যারেশন আমরা করব, কোন সেন্টেন্সে আসলে কখন কি টেন্স হবে, এই জিনিসগুলো আমি একটা প্যাটার্ন আঁকবো। এই প্যাটার্নটা দিয়ে আপনারা হয়ে যাবে ন্যারেশন। আচ্ছা, তো আমি প্রথমে যেহেতু বললাম যে ন্যারেশনে দুটো জিনিস চলে আসতেছে, একটা স্পিচ আর একটা হচ্ছে রিপোর্টার। তো আমরা দুইটা ভাগে ভাগ করতেছি। একটা হলো রিপোর্টিং ভার্ব, এটা হচ্ছে রিপোর্টিং স্পিচ। মানে এটা হচ্ছে একটা সিম্বলিক মানে নামকরণ করা হয়েছে। রিপোর্টিং ভার্ব বলতে বোঝানো হবে যে সাবজেক্ট অবজেক্ট কে কাকে বলতেছে সেই জিনিসগুলো চিহ্নিত করবে রিপোর্টিং ভার্ব। আর কি বলতেছে, কি স্পিচ দিচ্ছে, সেটা হচ্ছে এখানে। তো যেহেতু দুইটা অংশ, তো যখন আমি ইনডিরেক্ট ন্যারেশন করব, দুইটা অংশকে মিলিয়ে সাবজেক্ট, নাম্বার, জেন্ডার, টেন্স
এই সব কিছু মিলিয়ে আমি ইনডাইরেক্ট নারেশনটা করব একে অপরের সাথে। যেমন আমি ট্রান্সফরমেশনের প্রথম সেকেন্ড ডেমো ক্লাসে বলেছিলাম যে প্রিন্সিপাল ক্লজ কখনোই চেঞ্জ হয় না এবং এই ক্লজের সেন্টেন্স সাবজেক্ট জেন্ডার অনুযায়ী সাবঅর্ডিনেট ক্লজটা তৈরি হয়। সেম এখানেও এই রিপোর্টিং স্পিচ এবং রিপোর্টিং ভার্ব এই দুইটা জিনিসের সমন্বয় হচ্ছে ইনডাইরেক্ট নারেশনটা হবে। তা রিপোর্টিং ভার্ব কোন অংশটা আর রিপোর্টিং স্পিচ কোন অংশটা যখন আমি একটা সেন্টেন্স দেখব কেমনে কি বুঝবো? শর্টকাট হচ্ছে ইনভার্টেড কমার মধ্যে যে অংশটা থাকবে সেটা হচ্ছে রিপোর্টিং স্পিচ, আর রিপোর্টিং ভার্ব অংশে যেটা হচ্ছে কে কাকে বলতেছে এই জিনিসটা এক কথায় সাবজেক্ট ভার্ব অবজেক্ট কে কাকে বলতেছে সেই জিনিসটা থাকতেছে রিপোর্টিং ভার্বের অংশের মধ্যে। যেমন একটা এক্সাম্পল যদি দেই, হি said to me inverted comma open the door. তাহলে এই অংশটা কি? রিপোর্টিং ভার্ব, এই অংশটা হচ্ছে রিপোর্টিং স্পিচ। তো ন্যারেশনের মধ্যে আমার লেকচার অনুযায়ী ন্যারেশনের মধ্যে আমার কাজ হলো দুইটা। একটা হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশন, একটা হচ্ছে ইনভার্টেড কমাটা তুলে দেয়া। এই ইনভার্টেড কমার পরিবর্তে একটা লিঙ্কার বসে এবং 5 ধরনের যে সেন্টেন্স আমি বললাম এর আগে, ওই 5 ধরনের সেন্টেন্সে এক একটার ক্ষেত্রে এক একটা লিঙ্কার বসে, প্রোনাউন বসে, রিলেটিভ প্রোনাউন বা লিঙ্কার কানেক্টর যাই বলি। তো আমাকে জানতে হবে কোন সেন্টেন্সের ক্ষেত্রে কোন লিঙ্কার বা কানেক্টর বা প্রোনাউন বসবে, আর বাকি কাজগুলো তো ইজি আছে, ভার্ব, সেন্টেন্স, সাবজেক্ট, টেন্স এই জিনিসগুলো মেইনটেইন করে করতে হবে। মূলত জানার দরকার হচ্ছে এই জিনিসটা, ইনভার্টেড কমা উঠে কি বসবে, কোন লিঙ্কারটা বসবে। ইনভার্টেড কমা থাকে কোন নারেশনে? ডাইরেক্ট নারেশনে। আর ইনডাইরেক্ট নারেশনে ইনভার্টেড কমার ভিতরে লিঙ্কার বসে। তো তার আগে আমি চারটা একটু জেনে আসি, চারটা কোনটার পরিবর্তে কি বসে এই জিনিসগুলো একটু আমাকে জানতে হবে। ডিরেক্ট, ইনডাইরেক্ট, এইটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এই চারটা সবাই মনে রাখবেন, লিখে রাখবেন। অ্যাসার্টিভ, শর্টকাট, যত ভাবে শর্টকাট করা যায় আর কি। অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি, 5 ধরনের সেন্টেন্স। এই 5 ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে আমি এখন যে কাজটা করতেছি এই কাজটা হলো ইনভার্টেড কমা উঠানোর জন্য আমাকে কি করতে হবে সেইটা। ইনভার্টেড কমা উঠানোর জন্য আমাকে কি করতে হবে সেই জিনিসটা হচ্ছে আমি এখন দেখাবো। মানে ডিরেক্ট নারেশন ইনভার্টেড থাকবে, ইনডাইরেক্টের ক্ষেত্রে কি কি কোন সেন্টেন্সে কি বসবে। যেমন অ্যাসার্টিভের ক্ষেত্রে দ্যাট, অ্যাসার্টিভের ক্ষেত্রে অল টাইমই দ্যাট হবে, কানেক্টর বা প্রোনাউন হিসাবে যাই বলেন। আর ইন্টারোগেটিভের ক্ষেত্রে এটা হচ্ছে অপশনাল, ইফ অথবা ওয়েদার or WS, ওদের না দিয়ে যদি আমি একবারে WS বলি তাও হয়। WS রিলেটেড প্রোনাউন, মানে এটা সহজভাবে বোঝাই যাচ্ছে। হোয়াট, উইচ, হু, ওয়্যার, হোয়েন, হাউ, এই যত ধরনের WS রিলেটেড প্রোনাউন, যে প্রোনাউনটার মধ্যে WS থাকবে এবং অবশ্যই সেটাকে রিলেটিভ প্রোনাউন বা ইন্টারোগেটিভ প্রোনাউন হতে হবে। যাই হোক, ইন্টারোগেটিভ প্রোনাউন। তাহলে এখন এখানে আমি দুইটা দিলাম ইনভার্টেড কমার পরিবর্তে, ইফ বা ওয়েদার, সরি WS রিলেটেড প্রোনাউন। এখন কখন ইফ কখন WS রিলেটেড প্রোনাউন এটা আমার একটু বোঝার দরকার। এই জন্য এই রিপোর্টিং স্পিচের মধ্যে যদি অক্সিলারি ভার্ব দিয়ে সেন্টেন্সটা শুরু হয়, অবশ্যই তো ইন্টারোগেটিভই হবে। অক্সিলারি, শুরুতেই যদি অক্সিলারি দিয়া, শর্টকাট বুঝবেন, রিপোর্টিং স্পিচের মধ্যে যদি ইন্টারোগেটিভ সাইন থাকে এবং তার শুরুতে যদি অক্সিলারি যে কোনো একটা হয়, আমি ধর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, আর এগুলো যদি হয় তাহলে নিঃসন্দেহে ইফ। আর অক্সিলারি দিয়ে শুরু না হয়ে যদি WS প্রোনাউন রিলেটেড কোন একটা লিঙ্কার বা প্রোনাউন দিয়ে যদি শুরু হয় তাহলে ইফ আসবে না,
ওই প্রোনাউনটাই হচ্ছে এই ইনভার্টেড কমার পরিবর্তে বসে যাবে, লিঙ্কার হিসেবে কাজ করবে। আচ্ছা, এবার ইম্পারেটিভে আসি। ইম্পারেটিভের ক্ষেত্রে ইম্পারেটিভ তো আসলে স্পেসিফাই করার কোনো স্কোপ নাই। ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে তো অনেক ধরনের এক্সপ্রেশন থাকে, আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ। তো কখন কোনটা বোঝায় এটা আমার ওই সেন্টেন্স থেকে আমাকে বুঝতে হবে। ওই সেন্টেন্স রিপোর্টিং স্পিচের মধ্যে যে সেন্টেন্সটা আছে, ওই সেন্টেন্সটা পড়ার পর আপনার কাছে মনে হচ্ছে যে এখানে আদেশ বোঝাইছে বা নিষেধ, প্রস্তাব, উপদেশ, যাই বোঝায় না কেন সেই অনুযায়ী হচ্ছে ইয়াটা চলে আসবে। অবশ্যই এখানে দ্যাটই হবে। এখানে কি হবে? দ্যাট। অপটেটিভের ক্ষেত্রেও হবে দ্যাট, আর এক্সক্লামেটরির ক্ষেত্রেও হবে দ্যাট। তবে এইখানে এই দ্যাটের সাথে কিছু যুক্ত হবে। তো কি যুক্ত হবে না হবে ওটা আমরা আগে জানি। এখন আমি যেটা জানলাম, শুধু প্রতিটা সেন্টেন্সের ক্ষেত্রে ইনভার্টেড কমা তোলার জন্য আমাকে কি কাজটা করতে হবে ইনডাইরেক্ট ন্যারেশনের ক্ষেত্রে, সেইটা দেখলাম এখন। স্যার এখানে একটা ভুল লিখেছি, একটু কারেকশন করে নিই। টু হবে, দ্যাটও হবে যদি সেখানে প্রপোজাল বোঝায়। যদি সেখানে প্রপোজাল বোঝায় তখন হচ্ছে দ্যাট হবে। প্রপোজাল ছাড়া যত ইম্পারেটিভ সেন্টেন্স আছে সবগুলোর ক্ষেত্রে টু হবে। কিসের জন্য? এই ইনভার্টেড কমার জন্য। তাহলে এই অংশটা ভালো করে স্ক্রিনশট নেন বা লিখে রাখেন, এই অংশটা কিন্তু ভোলা যাবে না। তাহলে আমি এখন যে চেঞ্জটা করলাম এটা হচ্ছে ইনভার্টেড কমা রিলেটেড, আর এখন করব ভার্ব রিলেটেড। ভার্ব রিলেটেড। এখন আমি করব হচ্ছে ভার্ব রিলেটেড। কখন কি থাকলে কি হবে। তো প্রথম অংশটা হচ্ছে ডিরেক্ট, নিচেরটা হচ্ছে ইনডিরেক্ট। তাহলে কি লিখতেছি? ডিরেক্ট, ইনডিরেক্ট বা ডাইরেক্ট, ইনডাইরেক্ট। যদি সেস, সেইড এরকমের হয় তাহলে কি হবে? টেল বা টোল্ড। সেইড টু এরকম, সেইড টু। মানে ভার্বের রিপ্লেসমেন্ট গুলো হিসেবে কি বসতেছে? সেস থাকলে টেলস, সেইড টু থাকলে টোল্ড, এরকম। আর টু এর পরে যদি কিছু মানে সেইডের পরে যদি কোনো টু না থাকে তাহলে সেইডই দেওয়া যায়, সেইডই দেওয়া যাবে। ঠিক আছে? বা সেসও দেওয়া যায়, টেলস না দিয়ে যদি সেস দেন তাও সমস্যা নাই। তো পার্থক্যটা আসতেছে কখন? সেইডের পরে যখন টু যুক্ত হবে তখন সেখানে ম্যান্ডেটরি টোল্ডই হবে, আদার কোনো রিপ্লেসমেন্ট সেখানে থাকবে না। সেই টু যদি এরকম হয় একসাথে, সেই টু এইটার পরিবর্তে টোল্ডই হবে। বাট যদি টু না থাকে সেইডের ক্ষেত্রে সেইড দেওয়া যায়, এরকম। এবার ইন্টারোগেটিভে আসেন। ইন্টারোগেটিভের ক্ষেত্রে সেই টুই তো থাকবে, সবগুলো তো সেই টুই থাকে ডিরেক্ট নারেশনের ক্ষেত্রে। সবথেকে বেশিরভাগই সেই টুই থাকে। তো ইনডিরেক্টে কি কি লিখবেন? অবশ্যই লিখবেন আস্কড লিখবেন। এবার ইম্পারেটিভের ক্ষেত্রে কি হবে? ইম্পারেটিভের ক্ষেত্রে হবে ওই যে এক্সপ্রেশন অনুযায়ী অর্ডার, তারপর হচ্ছে প্রপোজড, রিকোয়েস্ট, তারপর হচ্ছে প্রহিবিটেড, নিষেধ, প্রহিবিটেড, যখন যেটা আসে, অ্যাডভাইস, যখন যেটা আসে। সেট টুর পরে রিপোর্টিং স্পিচের মধ্যে যে সেন্টেন্সটা দেওয়া থাকবে ওই সেন্টেন্সটা আপনার এক্সপ্রেশনটা, আপনি সেন্টেন্সটা পড়লে তো আপনি এক্সপ্রেশনটা বুঝবেন, অ্যাকশনটা বুঝবেন যে কি কি টাইপের অ্যাকশন বোঝাচ্ছে। অর্ডার বোঝালে অর্ডার, প্রপোজ হলে প্রপোজ, রিকোয়েস্ট, প্রহিবিটেড, অ্যাডভাইসড। এই জিনিসগুলো হচ্ছে সেট টু রিপ্লেসমেন্টে আসবে।
অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সাইড টু রিপ্লেসমেন্ট কি হবে? উইশ অথবা প্রেড, PRAYEED। এবার এক্সক্লামেটরির ক্ষেত্রেও এরকম কিছু এক্সপ্রেশন থাকে, আনন্দ, উল্লাস, সুখ, দুঃখ, কষ্ট, বেদনা। তো এটা হচ্ছে সেন্টেন্সের মধ্যে যখন যে অ্যাকশনটা থাকবে তখন এটা আমি লিখব। তো শর্টকাটে কি লেখা যায়? ইট ইজ এক্সক্লেমড উইথ জয়, দ্যাট এক্সক্লেমড উইথ জয়। তাহলে এক্সক্লেম কি লিখব? ডিরেক্ট সেট টু সেট টু এক্সক্লেম exclaimed with joy, exclaimed with sorrow। যখন যেটা বোঝাবে, যখন আনন্দ তখন জয়, যখন কষ্ট তখন সরো। এটা বেসিক। এছাড়াও নানান সময় সেন্টেন্সের অ্যাকশন অনুযায়ী অনেক ধরনের কিছু চলে আসবে। আবার কিছু নিপাতনে সিদ্ধ আছে, এক্সক্লেম দেওয়ারই দরকার নেই, অন্যভাবে অ্যাপোলোজাইজড। যেমন সে কি হয়েছে? দুঃখ ভারাক্রান্ত হয়েছে, কষ্ট পেয়েছে, সরি বলতে চাচ্ছে, সেক্ষেত্রে কি অ্যাপোলোজাইজড হয়ে যাবে, বেকড হবে কখনো, এরকম প্রার্থনা বোঝাতে এরকম। তাহলে বেসিক যে জিনিসগুলা এই চারটা যদি ভালো করে আপনারা মনে রাখতে পারেন, ন্যারেশনের জন্য কোনো টেনশনই করতে হবে না। এই চারটাই সব, এই চার্টের মধ্যে যা আছে এটাই সব। এই চারটা যদি ভালো করে মনে থাকে, এটা হলো শর্টকাট টেকনিক। আমার সব পড়াশোনার টেকনিকের মাধ্যমে শর্টকাট, মানে আমার প্রতিটা ক্লাস দেখবেন 20 থেকে 30 মিনিটের রেকর্ডিং ক্লাস। তাহলে দেখেন, ন্যারেশন বলতে যে জিনিসটা বোঝায় সেটা হচ্ছে ডিরেক্ট ন্যারেশন, ইনডিরেক্ট ন্যারেশন। আর এই ডিরেক্ট ইনডিরেক্ট এর মধ্যে দুইটা কাজ, একটা হচ্ছে ইনভার্টেড কমার রিপ্লেসমেন্ট, আর একটা হচ্ছে ভার্বের রিপ্লেসমেন্ট। কারণ যেহেতু দুইটা অংশ, রিপোর্টিং স্পিচ, রিপোর্টিং ভার্ব, তো দুইটা যেহেতু বা রিপোর্টিং সাইড বলা যেতে পারে, এটা ভার্ব স্পেসিফাই, জাস্ট সিম্বলিক ইউজ করতেছি আমরা, এক একজনের এটাকে এক এক ভাবে বলতে পারে, সমস্যা নেই। কেউ বলতে পারে ইনভার্টেড কমার অংশটা, আবার কেউ বলতে পারে ইনভার্টেড কমার বামের অংশটা, বা যেটা ইনভার্টেড কমা নাই, এভাবে বলা যায়। মূল জিনিস হচ্ছে এটা, এইটুকু যদি ভালো করে বোঝা যায় কোন পার্টে কোনটায় কি হবে, এটা যদি ভালো করে বোঝা যায় যে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি। আর কারো প্রশ্ন থাকতে পারে, কেউ জিজ্ঞেস করতে পারেন যে স্যার ন্যারেশনের মধ্যে যে এটা কোন সেন্টেন্স, এটাই তো আমি বুঝতে পারতেছি না, যে এটা রিপ্লেসমেন্ট কি দিব এটাই তো আমি বুঝতে পারতেছি না। যদি তাই হয় তাহলে আপনি এলিমেন্টারি লেভেলে আছেন, তাহলে আপনাকে চিন্তা হবে অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এই পাঁচ ধরনের সেন্টেন্স চেনার উপায়টা কি। আমি শর্ট 1 থেকে 1.5 মিনিটে আপনাদেরকে এই 5টা সেন্টেন্স চেনার একটা শর্টকাট টেকনিক দেখাই দিচ্ছি। আচ্ছা, সেন্টেন্স শেষে, শুরুতে, টেকনিকটা দেখেন। শেষে কি কি? শেষে থাকবে ফুল স্টপ, ফুল স্টপ, ফুল স্টপ। তাহলে আমি একদম শর্টকাট টেকনিকটা কি হয়ে গেল? টোটাল সেন্টেন্স হলো 5টা, এই 5টার মধ্যে 2টা আমি চিহ্ন দিয়ে বুঝে ফেললাম। এই নোট অফ এক্সক্লামেশন থাকা মানে এটা এক্সক্লামেটরি সেন্টেন্স, নোট অফ ইন্টারোগেশন থাকা মানে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। শেষ। তাহলে আমার 5টার মধ্যে 2টা চোখ বন্ধ করে আমার মুখস্থ হয়ে গেল। এই যে এই 2টা মানেই হচ্ছে এক্সক্লামেটরি আর ইন্টারোগেটিভ। বাকি থাকে 3টা, অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, অপটেটিভ। এখন কিভাবে চিনব? এবার আমাকে যে প্রত্যেকটা সেন্টেন্সের শেষেই তো হলো ফুল স্টপ, তাহলে আলাদাভাবে একটু চিনতে হবে। এবার শুরুতে খুঁজবো, শুরুতে কি আছে। শুরুতে শেষ যেহেতু তার মানে ডানে দিলাম, আর শুরু যেহেতু বামে দিলাম, তাহলে বামে থাকতে হবে সাবজেক্ট। আবার এটারও বামে সাবজেক্ট, এইটার বামে ভার্ব 1। এবার কি হলো তাহলে? শেষের 3টে ফুল স্টপ, তাহলে কনফিউজড হয়ে গেলাম, কে কোনটা বুঝতেছে না। এবার বামে কি আছে সেটা দেখি। বামে একটার আছে সাবজেক্ট, একটার আছে সাবজেক্ট, আর একটার আছে ভার্ব। তাহলে মিলতেছে না কোনটার সাথে? এইটার সাথে। তাহলে আমি চিহ্নিত করে
বলতে পারি কি যে যদি ভার্বের অন দিয়ে কোনো সেন্টেন্স শুরু হয় তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স কনফার্ম, চোখ বন্ধ করে, যেমন ওপেন দ্য ডোর, দরজাটা খোলো, ইম্পারেটিভ সেন্টেন্স। ক্লোজ দ্য উইন্ডো, জানালাটি বন্ধ করো, ইম্পারেটিভ সেন্টেন্স। তার মানে ভার্বের অন দিয়ে স্টার্ট হলে সেটা কি ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে আমার ইম্পারেটিভ চেনা হলো, ইন্টারোগেটিভ চেনা হলো, এক্সক্লামেটরিও চেনা হলো। বাকি থাকে দুইটা, শেষের দুইটার ফুল স্টপ, আবার প্রথমে মানে বামে দুটারই সাবজেক্ট দিয়ে শুরু। তাহলে চেনার উপায়টা কি? যেইটায় যেইটা হচ্ছে, সরি আমি একটু ভুল লিখছি, এটা সাবজেক্ট হবে না, এটা হবে মে মে। এবার আরো শর্টকাট হয়ে গেল। শুরুতে যদি কোনো সেন্টেন্স মে দিয়ে শুরু হয় সেটা নিশ্চিন্তে ইম্পারেটিভ সেন্টেন্স, সরি অপটেটিভ সেন্টেন্স, অপটেটিভ। তাহলে আবার একটু যদি রিভিউ করি, শেষে যদি নোট অফ ইন্টারোগেশন থাকে তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স, শেষে যদি নোট অফ এক্সক্লামেশন থাকে এক্সক্লামেটরি সেন্টেন্স, তাহলে দুটো কমপ্লিট। এবার শেষের দিকে তিনটায় ফুল স্টপ, এটা ফুল স্টপ, এটা এটা এটা। এবার আমাকে আলাদাভাবে চিহ্নিত করার জন্য যেহেতু শেষ দিয়ে হচ্ছে না, আমরা বামে আসতেছি, মানে প্রথমে আসতেছি, শুরুতে আসতেছি। শুরুতে এসে দেখি একটা প্রথমে সাবজেক্ট দিয়ে শুরু, আর একটা প্রথমে হচ্ছে ভার্বের অন দিয়ে শুরু, আর একটা প্রথমে মে দিয়ে শুরু। মে দিয়ে যদি শুরু হয় তাহলে প্রত্যেকটা শুরুই কিন্তু আলাদা আলাদা, একটা সাবজেক্ট, একটা হচ্ছে ভার্বের অন, আর একটা হচ্ছে মে। তার মানে আমি আলাদাভাবে চিহ্নিত করতে পারতেছি, মে দিয়ে শুরু হলে সেটা অপটেটিভ সেন্টেন্স, শেষে ফুল স্টপ অবশ্যই। আবার ভার্বের অন দিয়ে শুরু হলে ইম্পারেটিভ সেন্টেন্স। এবার বাকি থাকে একটা সাবজেক্ট, সাবজেক্ট দিয়ে শুরু হলে অ্যাসার্টিভ সেন্টেন্স। সাবজেক্ট যে কোনো কেউ হতে পারে, নাউন প্রোনাউন, এনিথিং। তাহলে দিন শেষে আমরা কি কি শিখলাম? সাবজেক্ট দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় সেটা হবে অ্যাসার্টিভ। মে দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় সেটা হবে অপটেটিভ। আর ভার্বের অন দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় সেটা হবে ইম্পারেটিভ। আর শেষে এই ব্যতিক্রমী, বিকল্প, ইউনিক এই দুইটা চিহ্ন যেখানে থাকবে শেষে, সেটারে এটা থাকলে ইন্টারোগেটিভ, এটা থাকলে এক্সক্লামেটরি। পাঁচ প্রকার সেন্টেন্স চেনা শেষ। আমার কোনো সেন্টেন্স ভার্ব সাবজেক্ট কিছু চেনা দরকার নাই, শুরু আর শেষ খুঁজলে আমি এই পাঁচ প্রকার সেন্টেন্স চিনে ফেলবো। তো এই পাঁচ প্রকার সেন্টেন্স আমার যখন চেনা হয়ে যাবে তখন আমি ন্যারেশনের মধ্যে আর আমি কোনো কনফিউশনে পড়বো না। ন্যারেশন আমি সেন্টেন্স দেখেই বুঝে যাব। ন্যারেশনের কোন অংশের মধ্যে সেন্টেন্সটা থাকবে, অবশ্যই ইনভার্টেড কমার অংশের মধ্যে, মানে রিপোর্টিং স্পিচের মধ্যে ওই সেন্টেন্সটা থাকবে। আর সেন্টেন্সটা দেখেই আমি চিহ্নিত করে ফেলবো যে এইটার ইনভার্টেড কমার রিপ্লেসমেন্ট ইনডাইরেক্ট ন্যারেশনে কি হবে, আর সেট টুর পরিবর্তে ইনডাইরেক্ট ন্যারেশনের রিপ্লেসমেন্ট কি হবে। তো আজকে আপনাদের সাথে ডেমো ক্লাসের পার্ট 1 ন্যারেশন এখানেই শেষ। আমি জাস্ট এখন একটা এক্সাম্পল দিয়ে ক্লোজ করে দিব। আচ্ছা, নীলা said to Nero, comma, inverted comma, please, please give me a glass of water. দুটো ঝামেলা যায় না, পেন দিলাম শর্টকাট। নীলা said to Nero, please give me a pen. তাহলে আমি রিপোর্টিং স্পিচে ফোকাস যদি করি, প্লিজ আছে তার মানে এমনি বোঝা যাচ্ছে ইম্পারেটিভ। তারপরে যদি আমি বুঝতে না চান ভার্বের অন দিয়ে শুরু হয়েছে তার মানে ইম্পারেটিভ। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমার কি হবে, ইনভার্টেড কমা কি হবে, টু হবে, টু নিলাম, ইনভার্টেড কমা আউট করে দিলাম। এবার টু যদি হয় তাহলে এই সেন্টেন্সটার যেহেতু এটা প্লিজ দিয়ে স্টার্ট হয়েছে তাহলে এটা ভার্বের রিপ্লেসমেন্টটা কি হবে, নীলা রিকোয়েস্টেড, requested Nero to give me a pen. শেষ। give me মানে সাবজেক্ট, তা me সাবজেক্ট যদি হয় তাহলে সাবজেক্ট me হচ্ছে কি এখানে অবজেক্ট হিসেবে বসছে, তার মানে এটা অবজেক্টের বিপরীতটা কি হয়ে যাবে, সাবজেক্ট, এই যে নীলা। তাহলে give her a pen। স্যার এটা কেমনে বুঝবো কারে কে ধরছে, এটাই তো বুঝতেছি না, ভালো করে খেয়াল করেন। প্লিজ গিভ মি এ পেন, একদম শর্টকাট প্রশ্ন, এই কথাটাকে বুঝি।
প্লিজ গিভ মি এ পেন, আমাকে একটি কলম দাও। তাহলে আমাকে মানে কে? নীলা না? নীলা বলছে না যে আমাকে একটি কলম দাও, কাকে বলছে? নীরবকে। তাহলে আমাকে মানেই তো নীলা, আর সেই জন্য নীলার অবজেক্টিভ প্রোনাউন এখানে হার বসছে, হার। এখানে ছিল মি, নীলা, আর নীলার অবজেক্টিভ প্রোনাউন ইনডাইরেক্ট নারেশনে হার হয়ে গেছে, কারণ আমার তো অবজেক্ট লাগবে। কাকে দিব কলমটা? তাকে দিব। এখানে দাঁড়াচ্ছে নীলা নীরবকে বললো আমাকে দিয়ে দয়া করে একটা কলম দাও। এখানে দাঁড়াচ্ছে নীলা অনুরোধকে নীরবকে বললো যেন তাকে একটা কলম দেওয়া হয়, ও কলম দেওয়ার জন্য অনুরোধ করলো, এই তো। তাহলে এই মি নীরবকে ধরবে না নীলাকে ধরবে, আবার কার অনুসারে কাকে ফলো করে এখানে অবজেক্টটা বসবে। এখানে যে অবজেক্টই বসবে তার কি কিভাবে বুঝবে? বুঝবে না যে মি, মি এখানে কি এটা অবজেক্ট না? তাই এখানে অবজেক্টই বসবে, এখানে অন্য কোনো কিছু বসতে পারবে না। তো এখন অবজেক্ট যে মি এখানে বসবে, তাহলে এখানে সরাসরি মি কেন বসলো না? কারণ ডিরেক্ট নারেশনের অবজেক্ট কখনোই সরাসরি ইনডিরেক্টে বসবে না, তাহলে তো সাংঘর্ষিক অর্থ হয়ে যাবে। তো মি যেহেতু এটা সাবজেক্টিভ, সাবজেক্টিভ অবজেক্ট এখানে বসছে, তাহলে আমাকে খুঁজতে হবে এটা সাবজেক্টকে, নীলা। তো নীলার আবার অবজেক্ট কি হবে? স্যার প্রোনাউন, অবজেক্টিভ প্রোনাউন কি হবে? হার। তাহলে এটা হয়ে গেল কি, নীলা রিকোয়েস্টেড নীলা টু গিভ হার এ পেন। এবার এইটারই যদি আমি আরেকটা এক্সাম্পল দেখাই, মানে অন্য সেন্টেন্সের কি দাঁড়ায় তাহলে, আর ইউ হ্যাপি? আমি পাঁচটা টেন্সে বা সেন্টেন্সে পাঁচটা एग्जांपल দিব। আর ইউ হ্যাপি? তাহলে ইনভার্টেড কমার শুরুটা হইছে কি দিয়ে? অক্সিলারি দিয়ে। তার মানে এখানে কি আসবে? ইফ আসবে, ইনভার্টেড কমা পরিবর্তে গেল ইফ। এবার সেড টু রিপ্লেসমেন্ট কি হবে? সাবজেক্ট এটা থাকবে এখানে আস্ক, এটাও থাকবে আস্ক ইফ। এবার ইউ কি? অল টাইম ইউ সেকেন্ড পারসন। ইউ কাকে ধরতেছে তাহলে? নীরবকে, কারণ সেকেন্ড পারসন সব সময় অবজেক্টকে ধরবে। রিপোর্টিং অংশের, রিপোর্টিং পার্টের অবজেক্টকে অল টাইম, এখানে যখনই দেখবেন ইউ, অল টাইম এ হচ্ছে এই অংশের অবজেক্টটাকে টাচ করবে বা ফলো করবে। তাহলে ইউ যদি নীরবকে ধরে, তাহলে ইউ এখানে অবজেক্ট আছে না সাবজেক্ট আছে? যেহেতু এটা ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং অক্সিলারি পরে তো সাবজেক্টই বসে, তাহলে ইউ এর যদি একে টাচ করে তাহলে এর সাবজেক্টিভ ফর্ম কি? শি। এবার টেন্স অনুযায়ী কি হয়ে যাইতেছে? পাস্ট ইনডিফিনিট, সো ওয়াজ, শি ওয়াজ হ্যাপি, ফুল স্টপ। মনে রাখবেন ইনডাইরেক্ট নারেশন সব সময় অ্যাসার্টিভ সেন্টেন্সে হয়, অল টাইম ফুল স্টপ যুক্ত অংশ হবে। ইফ শি ওয়াজ হ্যাপি, এখানে ওয়াজ না হয়ে অন্য কিছু কেন হলো না? কারণ এই অংশটা প্রেজেন্ট ইনডিফিনিট, তাই পাস্ট ইনডিফিনিট হয়েছে। এটা পাস্ট হয়ে ইনডিফিনিট হলে পাস্ট পারফেক্ট হয়ে যেত। ওটা আরো ডিপ আলোচনা, ওটা আমি যাব না এত তাড়াতাড়ি, শর্টকাট শেষ করলাম। তাহলে ইনভার্টেড কমা পরিবর্তে ইফ হওয়ার কারণ হচ্ছে অক্সিলারি দিয়ে শুরু হয়েছে, তাই যদি এখানে ডাব্লিউএস যুক্ত প্রোনাউন থাকতো তাহলে ইফ আসতো না, ডাব্লিউএস প্রোনাউনটাই এখানে বসতো। আর ইউ এখানে, এখানে যখন আমি একটা প্রোনাউন পাবো রিপোর্টিং স্পিচে, আগে আইডেন্টিফাই করবো ওটা সাবজেক্টিভ ফর্ম নাকি অবজেক্টিভ ফর্ম। আমি দেখতে সাবজেক্টিভ, প্রুফ কি? এটা যে সাবজেক্ট কেমনে বুঝলাম? কারণ অক্সিলারির পরে সাবজেক্টই হয়, যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এম আই রাইট, এম আই রাইট, তাহলে এটা কি? এটা কি সাবজেক্ট? এটা যদি আরো কনফিউজ করেন তাহলে এই আই সাবজেক্টটা পিছনে নিয়ে আসবেন, দেন আই এম রাইট, তাহলেই বোঝা যাবে যে এটা সাবজেক্ট না অবজেক্ট। ওকে, তাহলে ইন্টারোগেটিভ শেষ। এবারে আসি মে আল্লাহ অথবা মে ইউ বি হ্যাপি, ইউ বি হ্যাপি। এটা অবশ্যই কি সেন্টেন্স? অপারেটিভ সেন্টেন্স। কেমনে বুঝলাম? মে দিয়ে শুরু হয়েছে এবং শেষে কোনো প্রশ্ন নাই, দেন মে আই কাম ইন। এখানে মে দিয়ে শুরু হলে শেষে প্রশ্ন থাকতো বুঝতাম এটা ইন্টারোগেটিভ, কিন্তু এখানে ফুল স্টপ থাকার কারণে মে দিয়ে শুরু হলে এটা অপারেটিভ সেন্টেন্স। চোখ বন্ধ করে অপারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ইনভার্টেড কমায় কি বসে? দ্যাট। মে ইউ হ্যাপি মানে তোমার আমি দোয়া করছি কারোর জন্য, আশীর্বাদ করছি, তাহলে সেইটুর কি হয়েছে? উইশড। সাবজেক্ট উভয় পাশে থাকবে, অবজেক্ট সাবজেক্ট। তাহলে এবার আসেন দ্যাট, দ্যাটের পরে ইউ, ইউ হলো সেকেন্ড পারসন, ধরবে অল টাইম কাকে? নীরবকে। তাহলে নীরবের সাবজেক্টিভ প্রোনাউন কি হবে? শি,
she, এবার মেয়ের মাইট হয়ে যাবে, মাইট বি হ্যাপি। কেন মাইট হবে? কারণ এইটা তো প্রেজেন্ট ইনডিফিনিটের মধ্যে পড়ে। এখন আমার মেইন ভার্বটা কি, উইশ পাস্ট টেন্স, তাই এই অংশটাকে পাস্টে হইতে হবে, মাইট বি। মনে রাখবেন কমপ্লেক্স সেন্টেন্সগুলো ইনডিরেক্ট নারেশন সব সময় হয় কমপ্লেক্স সেন্টেন্স, আর কমপ্লেক্স সেন্টেন্সের অবশ্যই প্রিন্সিপাল ক্লজের সাথে সাবজেক্ট ক্লজের মিল রেখে টেন্সের সাংঘর্ষিক করা যাবে না, এক টেন্সে রাখতে হবে। তো এখানে ইনডিফিনিট, এখানে ফার্স্ট ইনডিফিনিট, মেয়ের ক্ষেত্রে মাইট হয়ে গেছে। অপারেটিভের एग्जांपल শেষ। আশা করি সবাই বুঝছেন। না বুঝলে কমেন্টস করবেন বা গ্রুপে মেসেজ দিবেন, আমি রিপ্লাই দিব। এবার বাকি থাকে স্কলামেটরি। হাউ নাইস ইউ আর, লাস্টে কোশ্চেন স্কলামেশন আছে। তাহলে শুরুতে কিন্তু ডাব্লিউএস দিয়ে শুরু হয়েছে, এটা কিন্তু ইন্টারোগেটিভের সাথে কনফিউশন তৈরি করতে পারে, আমি ব্যাখ্যা দিচ্ছি। ডাব্লিউএস এইসো ডাব্লিউ, ডাব্লিউএস দিয়ে শুরু হয়েছে কিন্তু শেষে তো কোশ্চেন নাই, তাই আমি এটা ইন্টারোগেটিভ বলবো না, আমি বলবো এটা স্কলামেটরি। হাউ নাইস ইউ, তুমি এত চমৎকার, এত সুন্দর, যাই হোক। তাহলে কি হচ্ছে, প্রশংসা করলাম, অ্যাডমায়ার দিতে পারি কিন্তু এক্সক্লেম উইথ জয় এখানে দেওয়া যাবে না, অ্যাডমায়ার দেওয়া যায়। প্রশংসা করলাম, অ্যাডমায়ার প্রশংসা করার ক্ষেত্রে বোঝায়, অবশ্যই দ্যাট, অ্যাডমায়ার দ্যাট ইউ। তাহলে এইটা এখানে কি হবে, হাউ নাইস ইউ আর, এখানে ইউ হচ্ছে তুমি কত সুন্দর, এক্ষেত্রে ইউটা কিন্তু অবজেক্ট হয়ে গেছে। সো ইউ অবজেক্ট যা হোক না হোক, অল টাইম আমরা খেয়াল করব ইউ অল টাইম এই অংশের অবজেক্টকে টাচ করবে। তো সেই ক্ষেত্রে কি হবে, ইউ নীরব, দ্যাট মিন্স হি। এবার আর দেখা আছে, তার মানে পাস্ট ইনডেফিনিট হবে, হি ওয়াজ ভেরি নাইস, শেষ। হাউ এর পরিবর্তে ইন্টারোগেটিভে সরি ইনডিরেক্ট নারেশনে ভেরি বসে, আর হোয়াট এর পরিবর্তে গ্রেট বসে, অনলি এটা মানে স্কলামেটরি সেন্টেন্সের ক্ষেত্রে। এই তো। তাহলে এখন বলতে পারেন যে স্যার আপনি তো বলছেন এক্সক্লেম টু জয়, এক্সক্লেম টু সরো, এই অ্যাডমায়ার তো নাই, এটা সেন্টেন্সে ইয়ার থেকে চলে আসবে। বা এই ক্ষেত্রে এটাকে যদি আপনি অবাক বলতে পারেন, হাউ নাইস ইউ আর, তুমি এত সুন্দর, মানে কি হয়েছে, অবাক হয়েছে, সারপ্রাইজ দেওয়া যাবে। অ্যাডমায়ার না দিয়ে যদি অন্য সেন্সে লিখতে চান, সারপ্রাইজ, সারপ্রাইজ দিতে পারেন, এক্সক্লেম টু সারপ্রাইজ, অত এক্সক্লেম কিছু দরকার নেই, ডাইরেক্ট ভার্ব দিয়ে দিবেন, সারপ্রাইজ দ্যাট ইট ওয়াজ ভেরি নাইস, অনেক সুন্দর। আর অ্যাসার্টিভ সেন্টেন্স লাস্টেরটা দিয়ে দিচ্ছি, হি রোট এ স্টোরি, একটা গল্প লিখতেছি, পাস্ট ইনডেফিনিট, সাবজেক্ট, তার মানে অ্যাসার্টিভ সেন্টেন্স। এবার আমি কি লিখব, নীলা told নীরব that, ইনভার্টেড কমা that, but he থার্ড পারসন, এক সাবজেক্টিভ বাট এটা কি থার্ড পারসন, থার্ড পারসন হলে সাবজেক্ট সাবজেক্টকে টাচ করবে, এই সাবজেক্ট অল টাইম এই সাবজেক্টকে টাচ করবে। তাহলে নীলের প্রনাউন হবে কি, she, she দিব, she wrote a story, she হবে। এবার এখানে পাস্ট ইনডিফিনিট, এখানে একটা ব্যাকআপ বলার আছে, ইনডিরেক্ট নারেশনের মধ্যে সরি ডিরেক্ট নারেশনের স্পিচের মধ্যে যদি পাস্ট ইনডিফিনিট হয়, তাহলে ইনডিরেক্টের ক্ষেত্রে হবে পাস্ট পারফেক্ট, আর এখানে যদি পাস্ট পারফেক্ট হয় তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এভাবে করে ওই রুলগুলো এরপরে আসবে, সমস্যা নেই। তো রোড পাস্ট ইনডিফিনিট, আমাকে পাস্ট পারফেক্ট লিখতে হবে, she had written a story। আমার এটা হলো পার্ট 1, আপনাদের বিচলিত হওয়ার কিছু নেই, পার্ট 2 তে আরো ডিপ অ্যানালাইসিস পাবেন। আমি জাস্ট আজকে ভিত্তিটা তৈরি করলাম, এই ভিত্তি যদি আপনারা ভালো করে বোঝেন তাহলে এরপরে ন্যারেশন আপনাদের জন্য 10 মিনিটের কাজ। আশা করি আপনারা বুঝবেন। আর আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, পরের ক্লাসে অন্য একটা বিষয় নিয়ে দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ।